পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং সেই সিরিজ খেলার জন্য পাকিস্তান যাবার পথে যাত্রা বিরতিতে সংযুক্ত আরব আমিরাতে থেমে ওই আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের একটা সিরিজ বাংলাদেশে রয়েছে। পরপর 2 সিরিজের এই 7টা টি-20 ম্যাচের জন্য আজকে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে 16 সদস্যের, যেই স্কোয়াডটাতে অনেক পরিবর্তন, অনেক বলতে অনেকই পরিবর্তন। এই পরিবর্তনগুলোর ব্যাখ্যা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই দিয়েছেন এবং সঙ্গে আরেক সিলেক্টর আব্দুর রাজ্জাক রাজও ছিলেন। দীর্ঘ একটা প্রেস কনফারেন্স হয়েছে, এত পরিবর্তন, কাউকে নেয়া কাউকে বাদ দেয়া, এই বিস্তারিত ব্যাখ্যাই মোটামুটি তারা দিয়েছেন, কিন্তু আসলে কি সবকিছু বোঝা গিয়েছে সেটা নিয়ে একটু আলোচনাটা করছি। আগে একটু স্কোয়াডটা আমরা দেখে নিই, পরিবর্তনের জায়গাগুলো দেখেন। দেখুন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে লাস্ট সিরিজটা খেলেছি সেই সিরিজে কিন্তু আমাদের নিয়মিত স্কোয়াডের বেশ কয়েকজনই ছিলেন না, নানান কারণেই ছিলেন না, তারপরও আমরা সেই সিরিজটা 3-0 ব্যবধানে জিতে এসেছিলাম। সেই জয়টা একটা পরোক্ষ ভূমিকা রেখেছে লিটন কুমার দাস, যিনি স্ট্যান্ডিং ক্যাপ্টেন ছিলেন। তার ওই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন্সির ভারটা উঠে গিয়ে পুরোপুরি ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়া হয়েছে। বড় পরিবর্তনের জায়গা অবশ্যই এইটা যে টি-20 ফরম্যাটে লিটন দাসকে এখন বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে পরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত, এবং ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদী হাসানকে দেওয়া হয়েছে সেইটা জাস্ট শুধু এই 2টা সিরিজের জন্য, এবং সামনে হয়তো অন্য কাউকেও ভাইস ক্যাপ্টেন্সিতে বাজিয়ে দেখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সির কলটা তো আর সিলেকশন প্যানেলের না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেজন্য ক্রিকেট বোর্ডের তরফ থেকে ক্রিকঅপসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাইও ছিলেন, তিনি হচ্ছে গিয়ে এই ব্যাখ্যাগুলো আসলে করেছেন যে কি কারণে লিটনকে চুজ করা হয়েছে, শেখ মাহেদীকে চুজ করা হয়েছে। আমরা যদি লাস্ট সিরিজের স্কোয়াডটা দেখি, সেটা 15 সদস্য স্কোয়াড ছিল। সেই স্কোয়াড থেকে মেহেদী হাসান, মিরাজ, নাসুম আহমেদ, আফিফ হোসেন, ধ্রুব, তারা কিন্তু এই জায়গাটাতে হচ্ছে গিয়ে রিপন মন্ডল, তারা এই জায়গাটাতে বাদ পড়েছেন, এই 4 জন। এবং তাসকিন আহমেদের কথা বলতে পারি যে ইনজুরির কারণে তিনি এই সিরিজের দলটাতে নেই। স্কোয়াডে হচ্ছে গিয়ে নাহিদ রানা প্রথমবারের মতো ইনক্লুড হয়েছেন এবং বাকিরা আসলে স্কোয়াডে তাদের ওই কামব্যাকটা হয়েছে টি-20 ফরম্যাটে। অন্যান্যরা এই যারা বাদ পড়েছেন তাদেরকে রিপ্লেস করেছে। আমি প্রশ্নের যে জায়গাগুলোর কথা বলছিলাম বা ঠিক ব্যাখ্যাগুলো মনোভূত হলো কিনা, অনেকগুলো প্রশ্ন আসলে থেকেও গেল কিনা, ওই আলোচনাটা করছি। দেখুন, এটা তো প্রেস কনফারেন্স, দীর্ঘ একটা আলোচনা লিপু ভাইরা করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আমি আবার বলি যে তারা যেহেতু প্রেস কনফারেন্স করে দল দিয়েছেন, সাম্প্রতিক সময়গুলোতে আমরা প্রেস রিলিজের মাধ্যমে ন্যাশনাল টিম দেখেছি, ফলে অনেকগুলো কোয়েশ্চেন আনঅ্যান্সার্ড থেকে যায়। এখানে লিপু ভাইরা অন্ততপক্ষে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তারপরেও হয়তো বা প্রেস কনফারেন্সে তো এখানে অনেক সাংবাদিক ছিল, এখন ওইখানে তো আমি আমার সকল প্রশ্ন, এটা তো আর 1-to-1 ইন্টারভিউ না, সকল প্রশ্ন তো আসলে করতে পারি না। সো সেই জায়গাগুলোতে অনেকগুলো একটু কনফিউশনের জায়গা রয়েছে। ধরুন, আমাদের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইখানে আপনি প্রপার ব্যাটসম্যান দেখবেন হচ্ছে গিয়ে 8 জন প্রপার ব্যাটসম্যান রয়েছে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি। এই যে 8 জন ব্যাটসম্যান আপনি দেখতে পাচ্ছেন, সেই 8 জন ব্যাটসম্যানের মধ্যে টপ 3 কিন্তু আসলে বেসিক্যালি 5 জন ব্যাটসম্যান। এখানটাতে হচ্ছে গিয়ে সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, এই 3 জনের 2 জন ওপেন করবেন, কেননা আজকে ক্লিয়ারলি বলা হয়েছে যে প্রেস কনফারেন্সেই লিটন দাসকে তারা 3 নম্বরে বিবেচনা করছেন। এখন 3 নম্বরের ওই পজিশনের ব্যাকআপটাকে নাজমুল হোসেন শান্তই তো ব্যাকআপ হওয়া উচিত। শান্ত আগের ক্যাপ্টেন ছিলেন ইমিডিয়েট পাস্ট, তাকে এই সিরিজটাতেও টি-20তে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল, তাকে রাখা হয়েছে এই 2টা সিরিজের স্কোয়াডে। এইটা কি আসলে ড্রেসিং রুমটাতে একটুখানি অস্থিরতা তৈরি করবে কিনা, আমার এটা একটা প্রশ্নের জায়গা। এবং আমার কাছে মনে হয় যে শান্তর যে ফর্ম, তাকে যখন আপনি ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছেন তখন এই জিনিসটা না করলেও হতো, তাকে আসলে স্কোয়াডে না রাখলেও হতো। আপনি সাম্প্রতিক সময় বা বাংলাদেশের স্কোয়াডগুলো দেখলে দেখবেন যে টপ 3 পজিশনের জন্য ওইখানে শুধুমাত্র 4 জনকেই বিবেচনা করা হয় 15 সদস্যের স্কোয়াড বিবেচনা করলে। এখানে আমরা টপ 3 জন্য ইনফ্যাক্ট 5 জনকে নিয়ে এসেছি, এবং আপনি এটা 16 সদস্যের স্কোয়াড হয়েছে বলেই এইখানটা আমরা একজন বাড়তি এফোর্ট করেছি, ব্যাপারটা তেমন বলার উপায় নেই। কারণ লিপু এটা ব্যাখ্যা দিয়েছেন যে নাহিদ রানাকে ওই যে পিএসএল থেকে কখন পাওয়া যাবে, সেই কারণেই আমরা ওইখানে 5 জন পেস বোলার নিয়েছি, নইলে হয়তো আমরা 4 জন পেস বোলার নিয়ে নিতাম। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে নাজমুল হোসেন শান্তর ইনক্লুশনটা, যখন আপনি তাকে ক্যাপ্টেন্সিতে রাখছেন না, তখন তার ফর্ম টর্ম বিবেচনা করে তার ইনক্লুশনটা এইটা টিমের হারমোনির ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন যেহেতু তিনি বাংলাদেশের বাস্তবতা আমি জানি, ইনফ্যাক্ট আমি আরেকটা ভিডিও করছি সেখানে বিস্তারিত আলোচনা করছি, এখানে আর সেই জিনিসটা করলাম না। দেখেন, আপনি যখন এরকম 5 জন ব্যাটসম্যানকে টপ 3 জন বিবেচনা করছেন, তাহলে আপনার নাম্বার 4 তাওহিদ হৃদয়, নাম্বার 5 ধরেন শামীম পাটোয়ারি, নাম্বার 6 ধরেন হচ্ছে কি আপনার জাকের আলী অনেক। এই জায়গার ব্যাকআপটা কোথায়? বাংলাদেশ টিমের এই স্কোয়াডে মিডল অর্ডারের ব্যাকআপটাকে আমাকে বলেন। এই 3 জনের কেউ যদি ফেল করেন, কেউ যদি ইনজুর্ড হন, তাহলে কেউ যদি অসুস্থ হন, আমরা এই মিডল অর্ডারের এই জায়গাটাতে কাকে খেলাবো? ব্যাকআপ কি আমাদের এই জায়গাটাতে কেউ রয়েছে? মেহেদী হাসান মিরাজও কিন্তু এইখানটাতে নাই। ফলে আপনি কিন্তু এই যে 4-5-6 এই জায়গাটাতে আমি কোনো ব্যাকআপ দেখতে পাচ্ছি না। এইটা একটা মানে একটু
উদ্বেগের জায়গা বলেই আমার কাছে এখানটাতে মনে হয়। মেহেদী হাসান মিরাজ নেই সেই কথাটা আমি বলছিলাম যে মেহেদী হাসান মিরাজকে যে আসলে থাকতেই হবে, রাখতেই হবে টি-20 ফরম্যাটে, তার কোনো বিকল্প নেই, আমি সেটা বলছি না। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে আমাদের টি-20তে বছরে একটা টুর্নামেন্টে আমরা খেলি, এই বছর আরেকটা টুর্নামেন্ট আমরা খেলেছি, কিন্তু ধরেন বিপিএল, সেই বিপিএলটা যে হয়েছে সেই বিপিএল এর সেরা খেলোয়াড়ের পুরস্কার কিন্তু মেহেদী হাসান মিরাজ পেয়েছেন, এবং সেটা তার অলরাউন্ড পারফরমেন্সের কারণে। ন্যাশনাল টিমে টি-20তে যে তিনি খুব ভালো পারফর্ম করেন বা করেছেন বা ইমিডিয়েট পাস্টও করেছেন তা নয়, কিন্তু আপনি যখন দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই ফরম্যাটে সেই বিপিএল এর সেরা খেলোয়াড়কে আপনি যখন হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের নেক্সট অ্যাসাইনমেন্টে স্কোয়াডেই রাখবেন না, এটা প্রশ্নের জায়গা তৈরি করে, এটা প্রশ্নের জায়গা নিঃসন্দেহে তৈরি করে। আপনি যখন ওই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার নাইম শেখকে আপনি রাখবেন না স্কোয়াডে, তখন কিন্তু সেই প্রশ্নের জায়গাটা তৈরি করে। হ্যাঁ, লিপু ভাইকে এই প্রশ্নটা করার পর তিনি সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেছেন যে কার জায়গায় আসলে নাইম শেখকে রাখা হতো, এবং সেই কার জায়গায় বলতে পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম কিংবা ধরেন সৌম্য সরকার, আমি তিন ওপেনারের কথা বলছি, এদের যে কারো জায়গায় রাখা যেত, এমন কোনো এখানটা যে ক্ষতি বৃদ্ধি হতো না। এই তিনজন যে একেবারে কোনোভাবেই ড্রপ করা যাবে না বিষয়টা তা না। ন্যাশনাল টিমে তাদের ইমিডিয়েট পাস্টে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে এদের যে কাউকেই ড্রপ করা যায়। এখন তাদেরকে রাখা মানে ড্রপ করলে নাইম শেখকে রাখা হয়নি বলেই যে প্রশ্নটা তুলছে, অবশ্যই সেই কারণেই তো ভাই, আপনি যখন বিপিএল হাইয়েস্ট রান গেটারকে রাখবেন না, তারপর 50 ওভারের ফরম্যাটে ডিপিএলও তিনি হচ্ছে গিয়ে সেকেন্ড বা থার্ড হাইয়েস্ট রান গেটার, সো সেই জায়গাটা থার্ড হাইয়েস্ট রান গেটার প্রবলি, সো সেই জায়গাটাতে প্রশ্নের জায়গা তৈরি হবেই। তানজিদ তামিম কিংবা হচ্ছে গিয়ে আমাদের পারভেজ ইমন, সৌম্য সরকার, তাদের পারফরমেন্স যে খুব ভালো, খুব জলমলে, এবং তাদেরকে বাদ দেওয়া হয়ে যাবে না, বিষয়টা কিন্তু ওই রকম নয়। ফলে আমি মনে করি যে এই যে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ স্পেশালি না থাকাটা, এটা একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করেছে। স্কোয়াডের ব্যালেন্সের ক্ষেত্রে মিডল অর্ডারটার কথা বলছিলাম, এবং ধরেন আপনি স্পিন ডিপার্টমেন্টে আমাদের শেখ মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, এটা আমি মনে করি যে ঠিক আছে। ঠিকই আছে বলতে যে ন্যাশনাল টিমে তার এক্সপিরিয়েন্স রয়েছে, টি-20 ফরম্যাটে তার কি বলা চলে একাদশের জায়গাটা প্রশ্নাতীত, এবং সেইখানটাতে তাকে এই দুইটা সিরিজের জন্যই ভাইস ক্যাপ্টেন্সিটা বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই জায়গাটা থেকে সঙ্গে এইখানটাতে স্পিনার হিসেবে রিশাদ হোসেন প্রশ্নাতীত, তানভীরকে এই জায়গাটাতে নেওয়া হয়েছে। এখন তানভীরের কেসটা হয়ে গেছে ওই যে নাসুম আর তাইজুলের মতো। নাসুম তাইজুলকে যেমন হচ্ছে গিয়ে ঘুরিয়ে ফিরে খেলানো হয় লিমিটেড ভার্সন ক্রিকেটে, দুইটা সিরিজে এ থাকে, দুইটা সিরিজে ও থাকে, এখন আবার তাইজুল রেস থেকে ছিটকে গেছেন, নাসুমকে আবার বাদ দিয়ে এইখানটাতে তানভীরকে খেলানো হচ্ছে। ভাই, যাকেই খেলান তাকে আসলে ব্যাক করা উচিত বলে আমি এটা মনে করি। নাসুমকে আগের সিরিজে দুইটা সিরিজে খেলানো হলো, এখন আবার আমি মনে করি তানভীরকে আনলে তানভীরকেই আসলে এই জায়গাটাতে ব্যাক করাটা উচিত। আরেকটা যে জায়গাটা হচ্ছে আমাদের পেস বোলারের ওইখানটাতে নাহিদ রানাকে পিএসএল থেকে কোন সময়টা পাওয়া যাবে তার উপরে এটা ঠিক নিশ্চয়তা নেই বলেই তো 5 জন পেস বোলার রাখা হয়েছে আমাদের এখানে নাহিদ রানা, তানজিম, সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল, এই 5 জন পেসার রয়েছেন। গত সিরিজে যিনি খেলেছেন রিপন মন্ডল, তিনি স্কোয়াডে নেই, এবং স্কোয়াডে না থাকার ব্যাখ্যাটা আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক যেভাবে দিয়েছেন সেইটা আমার কাছে খুবই কিউরিয়াস লেগেছে, এবং সেটা আমার কাছে খুব একটু আমাকে অবাকই আসলে ইনফ্যাক্ট করেছে। বলছিলেন যে রিপন মন্ডলকে গতবার যখন সিরিজে রাখা হয়েছে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে, এবং তাকে জানানোই হয়েছে বা এটা সবাই নাকি বুঝতে পারছিলাম যে তাকে একাদশে খেলানো হবে না। প্রেস কনফারেন্সে যখন হচ্ছে কি সিলেকশন প্যানেল সেটা বলে যে একজন ক্রিকেটারকে স্কোয়াডে নেওয়া হয়েছে, কিন্তু তিনি জানতেন, সবাই জানতো যে তাকে স্কোয়াডে খেলানো মানে 11-এ খেলানো হবে না। এইটা আসলে প্রসেস বলে আমার কাছে মনে হয় না, এটা রাইট প্রসেস বলে আমার কাছে মনে হয় না। স্কোয়াডে যাদেরকে নেওয়া হবে তাদের প্রত্যেককেই একাদশে খেলার যোগ্য বিবেচনা করে আসলে নেওয়া হবে, নেওয়াটা উচিত বলে আমি সেটা মনে করি। তা নাহলে যে এই যে 16 সদস্য স্কোয়াড, আমি প্রশ্ন একটা করেছিলাম যে তাহলে এখনকার যে 16 সদস্য স্কোয়াড রয়েছে এখানে কারা কারা রয়েছেন যাদের আসলে একাদশে খেলানো হবে না, সেটা তো আপনারা জানিয়ে দিয়েছেন কিনা তাদেরকে। সো এটা একটা প্রসেসের পার্ট হতে পারে যে না ঠিক আছে আমরা রিপন মন্ডলকে নিয়ে গেলাম, ন্যাশনাল টিমের সঙ্গে তিনি থাকছেন, তিনি হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারের সঙ্গে পরিচিত হচ্ছেন, অভ্যস্ত হচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি প্রেস কনফারেন্সে এসে একজন সিলেক্টর হিসেবে এটা বলতে পারেন না যে আমাদের এইখানটাতে তাকে আমরা নিয়ে গেছিলাম এই প্ল্যানিং থেকেই যে তাকে আমরা খেলাবো না, তাকে শুধু আমরা দলের সঙ্গে রাখবো। এটা আসলে হতে পারে না, এবং আমাদের সিলেকশন প্যানেলের ক্ষেত্রে এটা হচ্ছে বেশ কয়েকজনের ক্ষেত্রে হচ্ছে। লাস্ট জিম্বাবুয়ে সিরিজে জাকিরের ক্ষেত্রেও এটা ঘটেছে, এরকম বেশ কয়েকটা কেস ঘটেছে বলে আমার কাছে সেই জিনিসটা মনে হয়। ফলে রিপনকে যেইভাবে বাদ দেওয়া হয়েছে বা যেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটাও আসলে যথার্থ আছে বলে মনে হয় না। দেখুন, বাংলাদেশ টিমে যে অনেক পারফর্মার, আমাদের যে ডোমেস্টিকে ধরেন অনেক খেলা হয় বা সেইখানটাতে তুমুল সব পারফর্মার রয়েছে, ফলে এইখানটাতে দল নির্বাচন হলে ডিবেট হবে কেন অত ভালো পারফর্ম করা সত্ত্বেও একজনকে নেওয়া হলো না।
ব্যাপারটা আমাদের ওরকম না। আমাদের হচ্ছে কি ওই যে গরিবের সংসারের মতো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমাদের ওই মন্দের ভালো পারফর্মারদের দিয়ে আসলে এগিয়ে যেতে হয়। সিলেকশন প্যানেলের অনেক সময় হাত পা বাঁধা থাকে, সেটাও আন্ডারস্ট্যান্ডেবল, সেটাও বুঝতে পারি। কিন্তু তারপরেও যখন টি-20 ফরম্যাটে আমরা একটা নতুন ক্যাপ্টেন্সির আন্ডারে, ভাইস ক্যাপ্টেন্সির চেয়ে বড় কথা আমি ক্যাপ্টেন্সির কথাই বলতে চাই, লিটন দাসের, যেহেতু ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে ঘোষণা করা হয়েছে। এইটা যেমন আমরা একটা নতুন সাইকেল শুরু করছি বলে আমি বিশ্বাস করি, সেইখানটাতে আরেকটু ক্ল্যারিটি দল নির্বাচনে থাকাটা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। এবং বিপিএল এর সেই গুরুত্বটা যদি এইখানটাতে না থাকে সিলেকশন, টিম সিলেকশনের ক্ষেত্রে, তাহলে আসলে সেই জিনিসটা কোথায় থাকবে? সো লিপু ভাইদের ধন্যবাদ যে তারা একটা দীর্ঘ প্রেস কনফারেন্স করে অনেক প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, কিন্তু স্টিল অনেকগুলো প্রশ্নের আসলে খুব ক্লিয়ার ব্যাখ্যা আমার কাছে অন্তত পক্ষে পাওয়া, মানে আমি পাইনি। সেই আলোচনাটা আসলে আপনাদের সঙ্গে করলাম। তবে এন্ড অফ দ্য ডে গিয়ে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, তারা যদি ভালো খেলতে পারেন, তারা যদি ভালো পারফর্ম করতে পারেন, সেই ক্ষেত্রে সিলেকশন প্যানেলের কাজটা সহজ হবে, সেইটাও আমি বুঝি। পারফরমেন্স ওয়াইজ আসলে আমাদের অত ভালো পারফর্ম আমরা করতে পারি না বলেই সিলেকশন প্যানেলের কাজটা কঠিন হয়ে যায়। সেইটা লাস্ট টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে আমরা 3-0 ব্যবধানে হারানো সত্ত্বেও পারফর্মারের সংখ্যা যে কম, সেই জন্যই তো স্কোয়াডটাতে এত পরিবর্তনের জায়গাগুলো তৈরি হয়েছে। এই সামনের দুইটা সিরিজে কি আমরা পারফরমেন্স দিয়ে সিলেকশন প্যানেলের কাজটা ক্রিকেটাররা সহজ করে দিতে পারবেন বলে আশা করতে পারি না আমরা? বলেন কি?